রাইট কালী ভাই, আমরা বলছিলাম কোশ্চেন সেন্ড করার জন্য আমাদেরকে, তো বেশ কিছু কোশ্চেন আমরা পাইছি। এর মধ্যে আমি একটা কোশ্চেন পড়ি, আপনি দেখেন কি। প্রথম প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের মিডিয়াগুলো স্পষ্ট পক্ষপাতিত্ব করে, এরা এভাবেই জনগণকে বিভ্রান্ত করে, অসৎ রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করে, কিন্তু এর বিপরীতে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এই টাইপের একটা প্রশ্ন। তো আপনি না, মিডিয়ার তো একটা মনোপলি আমরা আওয়ামী লীগের সময় দেখছি, তাই না? তোমার মানে কাইন্ড অফ একেবারে ধরো যে প্রাইম মিনিস্টারের সংবাদ সম্মেলন হইতেছে, সেখানে সাংবাদিকদের প্রশ্ন যদি তুমি দেখো তাহলে মনে হইতেছে যেন প্রাইম মিনিস্টারকে তেলাইতেছে আর কি, এবং কাইন্ড অফ কিছু ইন্টারেস্টিং কোশ্চেনের কারণেই তোমার পাবলিক অ্যাঙ্গার তখন ডেভেলপ হয়েছে। তো এখানে আমি যেটা পরিবর্তন দেখি এখনকার সময়ে সেটা হলো সোশ্যাল মিডিয়া থাকার কারণে তোমার এস্টাবলিশ মিডিয়াগুলো কোনো একটা স্পেসিফিক নিউজকে ব্ল্যাক আউট করতে পারে না, যেহেতু সোশ্যাল মিডিয়া আউটলেটে চলে যেতেছে, তার ফলে তাকে এটা দিতে হইতেছে। তো এইটার কারণে এখনকার সময়ে পরিবর্তনটা হচ্ছে। এবং এই যে গণ অভ্যুত্থান হইলো, এই গণ অভ্যুত্থানও কিন্তু সোশ্যাল মিডিয়া না থাকলে আসলে হইতো না। তো এই জন্য আমার কাছে মনে হয় যে সোশ্যাল মিডিয়ার যদি এফেক্টিভ ইউজ হয় এবং মেইন স্ট্রিম মিডিয়াগুলো তখন প্রেশারে পড়বে এবং একজন আরেকজনের সাথে কম্পিটিশন করতে বাধ্য হবে, এর মধ্য দিয়ে আমরা একটা নিউট্রালিটি হয়তো সামনের দিনে দেখতে পাবো। ওকে, সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের বাংলাদেশের পলিটিক্স নিয়ে, যে বাংলাদেশের পলিটিক্সে মানে যিনি প্রশ্ন করছেন উনি বলতেছেন যে বাংলাদেশের পলিটিক্সের যা হচ্ছে এগুলো মানে মেজরিটি হচ্ছে অপ্রাসঙ্গিক এবং অপ্রয়োজনীয়, এগুলো থেকে দেশ এবং জাতির জন্য কোনো ভালো আউটপুট আসছে না। ট্রু, এই কমেন্ট এবং আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে আমি অ্যাগ্রি করি, কিন্তু এটার সাথে আমি একটা জিনিস যোগ করতে চাই, সেটা হলো যে রাজনৈতিক দলগুলো নিজে থেকে মোরালি জনগণের ভালো করে দিবে, এইটা রাজনৈতিক দলের থেকে আশা করার কোনো মানে নাই। এটা সে কখনোই করবে না যদি না সে বাধ্য হয়। তাহলে আমি যদি কালেকটিভ জনগণের ইন্টারেস্টের জায়গা থেকে দেখি, তাহলে জনগণকে এমন একটা সিনারিও তৈরি করতে হবে যাতে রাজনৈতিক দলগুলো এটা করতে বাধ্য হয়। এই সিনারিওটা আমি কীভাবে তৈরি করব? এটা তৈরি করার অনেকগুলো প্রক্রিয়া আছে। তার মধ্যে একটা প্রক্রিয়া হলো যে জনগণের ভোটিং প্যাটার্ন ঠিক আছে কিনা, যে রাজনৈতিক দলগুলো আজে বাজে কথা বললে, নন সিরিয়াস বিষয় নিয়ে আলাপ করলে তার ভোট কমে যায়, যে রাজনৈতিক দল টু দ্য পয়েন্টে কথা বলবে, ভালো এজেন্ডা দিবে, তার ভোট বাইরে যায়। এটা যদি রাজনৈতিক দলগুলো দেখে তাহলে সে তার অ্যাটিটিউড চেঞ্জ করবে। আর একটা হলো যে তোমার যদি স্ট্রং সিভিল সোসাইটি থাকে, স্ট্রং মিডিয়া থাকে, যেখানে রাজনৈতিক দলগুলো তার ভুল বা বাজে কাজের জন্য এক ধরনের পেনাল্টি পাবে, যে মানুষ তাকে প্রচুর সমালোচনা করতেছে, তখন সে এক ধরনের প্রেশার অনুভব করবে এবং প্রেশারের কারণে ভালো জায়গায় আসবে। তো আমি এই কোশ্চেনটা আসলে রাজনৈতিক দল থেকে সরাইয়া নিয়ে যেতে চাই তোমার মাস পিপলের কাছে, প্রোভাইডেড দ্যাট যে একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট আছে। তো সেই জায়গায় জনগণকে চিন্তা করতে হবে সে কীভাবে তার ভোটিং প্যাটার্ন তোমার ডেভেলপ করবে। ভালো ভোটিং প্যাটার্ন যদি ডেভেলপ হয় তাহলে তুমি ভালো রাজনৈতিক দল পাবা। ওকে, 3 নম্বর প্রশ্ন, সম্ভবত এটি আজকের জন্য এটা লাস্ট। সেটা হচ্ছে গণতান্ত্রিক উপায়ে খেলাফত কায়েম কিভাবে সম্ভব, বা ইন আদার ওয়ার্ডস গণতন্ত্র এবং খেলাফত এটা কিভাবে আপনি এক্সপ্লেইন করবেন? এটা নিয়ে তো প্রচুর কনফিউশন আছে। তুমি যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখো তাহলে একটা স্পেকট্রাম আছে যারা গণতান্ত্রিক রাজনীতি করে, যেমন জামাত ইসলামী গণতান্ত্রিক রাজনীতি করে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন গণতান্ত্রিক রাজনীতি করে, তাই না? হেফাজত ইসলাম রাজনীতিতে আসে নাই, কিন্তু তাদেরও কেউ কেউ তোমার নির্বাচন প্রক্রিয়ায় এর আগে পড়ে গেছে। কওমি মাদ্রাসা ভিত্তিক অনেকগুলো রাজনৈতিক দল আমাদের দেশে তোমার গণতান্ত্রিক রাজনীতি করে। আমরা যদি ইন্টারন্যাশনালি দেখি, তোমার মুসলিম ব্রাদারহুড তোমার গণতান্ত্রিক রাজনীতির মধ্যে আছে, অনেকগুলো আরব দেশে তারা আছে। তোমার তার্কিতে তোমার নাজমুদ্দিন এরবাকানের যে পার্টি ছিল সেটাও তো ইসলামিস্ট পার্টি, সেখান থেকে তারা গণতান্ত্রিক জায়গায় গেছে। আবার কিছু কিছু লোক আছে যারা বলতে চায় গণতন্ত্র তোমার মানে ইসলামের সাথে তোমার কম্পেটিবল না, পুরোপুরি হারাম। তো এখানে একটা কনফ্লিক্টিং জায়গা আছে। আমার আন্ডারস্ট্যান্ডিং হলো যে গণতন্ত্র একটা সিস্টেম, একটা আধুনিক সিস্টেম, যেটা তোমার আগে এই ফেজেস ছিল না। তো ইসলাম যে কোনো আধুনিক সিস্টেমের দিকে তাকায় প্রথমে দেখে যে এর মধ্যে কোন জায়গাটা ইসলামের সাথে কম্পেটিবল, কোন জায়গাটা ইসলামের সাথে কম্পেটিবল না। যেই জায়গাটা ইসলামের সাথে কম্পেটিবল না, এটাকে যদি তুমি মডিফাই করো কিছুটা, তাহলে এটা মোরাললেস ইসলামের সাথে কম্পেটিবল হবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আধুনিক গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে তোমার ইসলামের রিপ্রেজেন্টেশন সম্ভব। ইসলামিক ভ্যালুজের আলোকে তোমার একটা গণতান্ত্রিক সিস্টেমকে মডিফাই করে ইসলামের সাথে কম্পেটিবল
করা সম্ভব। তো এটা তো স্কলারলি অপিনিয়ন আছে। মাওলানা মওদুদি থিওডেমোক্রাসির কথা বলছে, ইউসুফ আল কারজাবি বলছে, তুমি এখনকার সময় ইয়াসির কাদির অপিনিয়ন যদি দেখো সে বলছে, তোমার ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের লেখালেখি আছে যে গণতান্ত্রিক সিস্টেমটাকে কনসিডার করা যায়, আলেম ওলামাদের দেখতে হবে যে কোন জায়গাটা কম্পিটেবল কোন জায়গাটা কম্পিটেবল না। আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে গণতান্ত্রিক সিস্টেম ইসলামের সাথে একেবারে তোমার অল আউট ইনকম্পিটেবল, যে এটা নেওয়াই যাবে না। বরং হচ্ছে ইসলামের জায়গা থেকে এটাকে কেয়ারফুলি যদি তুমি রিফরমেশনের চিন্তা করো তাহলে দ্যাটস ডুয়েবল। এটা আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু আমার বোধ হয় যে এটা সময় নিয়ে আর একটু লম্বা চড়া আলোচনা করলে মোর ক্লিয়ার হবে যে আমি কেন এটাকে কমপ্লিটলি ইনকম্পিটেবল বলে মনে করি না। ওকে, তাহলে আজকে মানে আমরা এই 3টা কোশ্চেনেই থাকি এবং আমরা ফিউচারে আরও যে প্রশ্নগুলো আসবে সেগুলো থেকে আমরা যাচাই বাছাই করে সময় সাপেক্ষে আমরা চেষ্টা করব ওই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার জন্য। Sure. Thank you, Sabit. Okay, thank you.